হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ 17ই অক্টোবর 2025 আর আমরা গতকাল মানে 16ই অক্টোবর চলে এসেছি ইন্দোর থেকে উজ্জয়নে। এই উজ্জয়ন ঘুরে দেখব। আমাদের হাতে রয়েছে 2 রাত 3 দিন সময়। 2 রাত 3 দিনে উজ্জয়নে কি ঘুরে দেখার আছে, কিভাবে মহাকালেশ্বর মন্দিরে পুজো দেবেন, কিভাবে ভস্ম আরতি দর্শন করবেন, কি নিয়মাবলী আছে, কত খরচ পড়বে, উজ্জয়নে কোথায় হোটেল নেবেন, সেই সমস্ত বিবরণ নিয়ে আজকে থাকবে আমাদের এই ভিডিও। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, কারণ প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 আমাদের এই চ্যানেলে নতুন একটি করে ভিডিও আসে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজ মোক্ষদায়িনী শহর উজ্জয়িনীর নতুন একটা গল্প। উজ্জয়িনী দর্শনের প্রথমেই আমরা দেখে নেব একদম আমাদের হোটেল থেকে 50 মিটার দূরে এবং মূল যে মহাকালেশ্বর মন্দির গেট, সেই মন্দির গেটের 4 নম্বর গেটের উল্টো দিকে রয়েছে বড়া গণেশ মন্দির। এই গণেশ মন্দির দর্শন দিয়ে আজকে আমাদের উজ্জয়িনী ভ্রমণ শুরু হচ্ছে। আমরা তো খুব সুন্দরভাবে মহাকালেশ্বর মন্দির দর্শন করেছি। আপনিও যদি সকাল সকাল দারুণভাবে এই মন্দির দর্শন করতে চান, সেক্ষেত্রে রয়েছে শীঘ্র দর্শনের সুবিধা। এই শীঘ্র দর্শন আপনারা অনলাইনে বুক করতে পারেন, অথবা এই 4 নম্বর গেটে আর 1 নম্বর গেটে রয়েছে এখানকার অফলাইন বুকিং, যেখানে মাথা পিছু 250 টাকা দিয়ে খুব তাড়াতাড়ি মানে 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনি মহাকাল জ্যোতির্লিঙ্গ দর্শন করে চলে আসতে পারবেন। বড়া গণেশ মন্দির দর্শনের পর আমরা এখান থেকে শহরের বাইরের যে মন্দিরগুলি আছে সেগুলি দর্শনের জন্য একটা অটো ভাড়া করে নিয়েছি। আজকে আমরা কি মন্দির দর্শন করি শহরের বাইরে এবং তার জন্য আমাদের কত টাকা ভাড়া পড়ে, সেটা আমরা এই ভিডিওর শেষে দিয়ে দেবো। আমরা চলে এসেছি শহর থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে সন্দীপনী আশ্রমে। আজকে আমাদের প্রথম এই অটো করে দর্শন করার প্রথম মন্দির এটা। এই সন্দীপনী আশ্রম এখানে উল্লেখযোগ্য তার কারণ মনে করা হয় যে মহাভারতের যুগে শ্রীকৃষ্ণ, বলরাম এবং সুদামা এই আশ্রমে গুরু সন্দীপের কাছে তাদের শিক্ষা লাভ করেছিলেন। অতি প্রাচীন একটি মন্দির রয়েছে। চলুন মন্দিরের ভিতরে দর্শন করে আসি। এটি হলো মহর্ষি সন্দীপনী আশ্রম, বা যেটিকে বলা হয় শ্রীকৃষ্ণ, বলরাম এবং সুদামার বিদ্যাস্থল। এবং ঠিক তার পাশে এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কুণ্ডেশ্বর মহাদেবের মন্দির। অ্যাকচুয়ালি উজ্জয়নে কিন্তু 84টা মহাদেবের মন্দির রয়েছে। 84 মহাদেব মন্দির বলে এখানে নাম্বারিংও করা রয়েছে 1 থেকে 84। এটি হলো এই 84 মহাদেবের মন্দিরের মধ্যে 40তম মহাদেবের মন্দির। এই যে সুন্দর ঘরটাতে এখন আমরা প্রবেশ করেছি, এই ঘরে রয়েছে শ্রীকৃষ্ণ সন্দীপনী মুনির কাছে যে 14টি মহাবিদ্যা অর্জন করেছিলেন সেই প্রত্যেকটি বিদ্যার ছবি। এরপর আমরা দেখে নেব এই শ্রীকৃষ্ণ এই সন্দীপনী মুনির আশ্রমে কি 64 কলা শিখেছিলেন। সেগুলি কিন্তু এখানে প্রত্যেকটি আলাদা আলাদা এরকম ছবি এবং সেটাকে কাঁচ দিয়ে পুরো গার্ড করে আটকানো রয়েছে, সেইভাবে বর্ণনা করা রয়েছে এবং প্রত্যেকটি কলাকে ইলাবোরেটলি পাশে বর্ণনা করা রয়েছে। একটা যেমন ছবি দেওয়া, ঠিক তার পাশে সেটা ডেসক্রিপশানটাও লেখা রয়েছে। এই চত্বরটি বেশ বড়, ঘুরে দেখতে আপনাদের বেশ কিছুটা সময় লাগবে। আর এই চত্বর দেখা হয়ে গেলে পাশে আরেকটি জায়গা রয়েছে, সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, কারণ এখানে গীতার উপদেশগুলিকে বিভিন্ন চিত্রকলার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।
এরপরে আমরা এসেছি একদম সন্দীপনী আশ্রম থেকে 1 কিলোমিটারের দূরত্বেই হবে মঙ্গলনাথ মন্দিরে। এটি এখানকার ভীষণ প্রসিদ্ধ একটি মন্দির এবং এটি একমাত্র মন্দির যেখানে শিবের বাহন হচ্ছে ভেড়া। এখানে মঙ্গল দোষ কাটানোর জন্য বিভিন্ন পূজা অর্চনা করা হয়। এছাড়াও যদি কোনো শুভ কাজ করতে চান, তার জন্য কোনো অভিষেক যদি করতে চান, সেই সমস্ত আচার অনুষ্ঠান এই মন্দিরের মধ্যে অনুষ্ঠিত হয়। চলুন এই মন্দিরটি দর্শন করে আসি। শিপ্রা নদীর কাছে পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মঙ্গলনাথ মন্দিরের স্থাপত্য শৈলী খুবই আকর্ষণীয়। মন্দিরের ভিতরে একটি স্বয়ম্ভূ শিবলিঙ্গ রয়েছে, যা খুবই পবিত্র বলে মনে করা হয়। এই মঙ্গলনাথ মন্দিরে ভাট পূজা একটি বিখ্যাত আচার, যা মঙ্গল দোষ দূর করার জন্য করা হয়। এই পূজায় ভাত নিবেদন করা হয় এবং এটি খুবই ফলদায়ক বলে মনে করা হয়। এই মন্দিরটি প্রত্যেক দিন ভোর 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরের দ্বিতল থেকে অপূর্ব সুন্দর শিপ্রা নদীর দৃশ্য দেখতে পাওয়া যায়। মন্দিরের নিচের তলায় ভাট পূজা, নবগ্রহ হবন এবং অন্যান্য পূজা করা হয়। আমরা এখন এসেছি শিপ্রা নদীর তীরে সিদ্ধ বট মন্দিরে। এটি আসলে একটি পার্বতী মন্দির, কিন্তু মনে করা হয় মাতা পার্বতী এই যে বট গাছটি দেখতে পাচ্ছেন, এই বট গাছটি নিজের হাতে এখানে রোপণ করেছিলেন এবং সেই জন্যেই এই মন্দিরটির নাম হয়েছে সিদ্ধ বট মন্দির। ওই বট গাছের গোড়াতেই এই মন্দির তৈরি করা হয়েছে। এটি আসলে পার্বতী মন্দির। সুন্দর পবিত্র বাতাবরণ, এদিকে একটা বড় দীপস্তম্ভ রয়েছে, সন্ধেবেলা এখানে দীপ প্রজ্বলন হয়। আর এইখানে কিন্তু মন্দির প্রাঙ্গণে মঙ্গলনাথ মন্দিরে যেটা দেখলাম সেই রকম পূজা পাঠেরও ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু শ্রাদ্ধ শান্তির কাজও অনেকে করে থাকেন। শিপ্রা নদীর তীরে অবস্থিত এই সিদ্ধ বট মন্দিরটি খোলা থাকে প্রতিদিন সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত। এই সিদ্ধ বট মন্দিরের বট গাছটির নিচে বসে অনেক সাধু সন্ত অনেক সময় ধ্যান করে থাকেন। এই মন্দিরটি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান, যেখানে ভগবান শিবের পূজা করা হয়। আর মন্দিরের ভিতরের এই প্রাচীন বটগাছটি সিদ্ধ বট নামে পরিচিত। আমরা এখন চলে এসেছি এই উজ্জয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্দির কাল ভৈরব মন্দিরে। অনেকে বলেন যে মহাকালেশ্বর মন্দির দর্শন করবার আগে এই কাল ভৈরব মন্দির দর্শন করতে হয়। আবার এই কাল ভৈরব মন্দির দর্শন না করলে আপনার উজ্জয়ন ভ্রমণ সম্পূর্ণই হয় না, এমনটাও অনেকে মনে করে থাকেন। আসলে এই কাল ভৈরবকে উজ্জয়নের কোতোয়াল বা দ্বার রক্ষক বলে মনে করা হয়। মনে করা হয় যে মহাকালকে উনি রক্ষা করেন, সেই জন্য এই কাল ভৈরব মন্দির দর্শন কিন্তু আবশ্যক। আগে এই কাল ভৈরব মন্দিরে পুজো দেওয়ার জন্য খুব আশ্চর্যজনকভাবে মদ দেওয়া হতো, কিন্তু এখন আর সেই চল নেই। তবে এখানে 5টি জিনিস দিয়ে এই কাল ভৈরবের পূজা করা হয়। মদ, মাছ, মাংস, মুদ্রা এবং মৈথুন, এই 5টি জিনিসকে কাল ভৈরবের পায়ে সমর্পণ করে পুজো দেওয়ার রীতি কিন্তু এখানে চলে আসছে বহু যুগ ধরে। চলুন এই সুপ্রাচীন প্রসিদ্ধ কাল ভৈরব মন্দিরের ভিতরে এবার প্রবেশ করি। কাল ভৈরব মন্দিরের গর্ভগৃহের ঠিক উল্টো দিকে, যেমন শিবের মন্দিরের উল্টো দিকে নন্দী ভগবান থাকে, এখানে রয়েছে কাল ভৈরবের বাহন কালো কুকুর। এই কালো কুকুর কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং পবিত্র একটা প্রাণী।
সেই কারণে বলা হয় অনেক সময় কালো কুকুরকে খাওয়ালে মানুষের অনেক দোষ কেটে যায়, কারণ কালো কুকুর হচ্ছে কাল ভৈরবের বাহন। এবং অনেকে যারা কুকুর পছন্দ করেন না তাদের জন্য বিশেষত আমি এই কথাটা বলতে চাই যে সবসময় কিন্তু কুকুরদেরকে আদর করবেন, ওদেরকে খাওয়াবেন, তাহলে আপনার মধ্যের যে পাপ সেটা কিন্তু অনেকটা বিনষ্ট হয়ে যাবে। একেবারে কালভৈরব মন্দিরের গর্ভগৃহের সামনে আমি দাঁড়িয়ে আছি। এখানে দেখতে পারবেন প্রত্যেকে যারা আসছে মন্দিরে পুজো দিতে আগে কিন্তু এই কালো কুকুরটিকে পুজো দিচ্ছে, ওনার কানে কিছু বলছেন, তারপরে গিয়ে মূল মন্দিরে পুজো দিচ্ছেন। এখন আমরা এসেছি উজ্জয়নের আরও একটি অত্যন্ত উল্লেখযোগ্য কালী মাতা মন্দির, গড়কালিকা মাতা মন্দিরে। এই গড়কালিকা মাতার মন্দির কিন্তু এখানে একটি শক্তিপীঠ। গতকাল আমরা দেখেছি হরসিদ্ধি মাতা শক্তিপীঠ, এবং এটি হলো এই উজ্জয়নের দ্বিতীয় শক্তিপীঠ গড়কালিকা মাতা মন্দির। এবং এই মন্দিরটি আরেকটি কারণে প্রসিদ্ধ, কারণ এই মন্দির থেকেই মহাকবি কালিদাস কালীর আশীর্বাদ প্রাপ্ত হয়ে মহাকবি হয়েছিলেন। এবং এই প্রত্যেকটি মন্দিরের সামনে কিন্তু পূজা দেওয়ার জন্য প্রচুর দোকানপাট রয়েছে। আপনারা যদি পূজা দিতে চান যে কোনো মন্দিরের সামনে থেকে দোকান পেয়ে যাবেন, পছন্দ মতো দোকান থেকে মন্দির কিনে নৈবেদ্য কিনে ভেতরে পুজো দিতে পারবেন। সুন্দরভাবে দর্শন করলাম গড়কালিকা মাতার, স্মিত হাসি মুখ, ভীষণ সুন্দর সাজ। এবং এই মন্দিরের ভেতরেও দেখতে পাচ্ছেন দুটো দীপস্তম্ভ রয়েছে। আমি দেখছি যে এই রকম দীপস্তম্ভ কিন্তু এখানকার প্রতিটি মন্দিরের একটা মূল বৈশিষ্ট্য। এবং এই গড়কালিকা মন্দিরের যে দীপস্তম্ভগুলি রয়েছে সেখানে কিন্তু এই যে কয়েন তেলের মধ্যে আটকে দেওয়ার একটা রীতি রয়েছে, মানে নিজেদের মনস্কামনা জানিয়ে এইখানে প্রত্যেকে তাদের কয়েনগুলো এই তেলের মধ্যে আটকে দেন। এটা একটা নতুনত্ব রীতি দেখলাম। माता बचारा खिलाइए 20 का 1 50 की 3 दान महादान गौ माता की सेवा सबसे बड़ी सेवा गौ माता बचारा खिलाइए 20 का 1 50 की 3। এখন আমরা এসেছি ভার্থরি কেভে। রাজা বিক্রমাদিত্যের ভাই এই ভার্থরি এইখানে মানে এই গুহাতে 12 বছর তপস্যা করেছিলেন। এবং এই তপস্যা করার ফলে এই গুহাটা এখানে একটা উল্লেখযোগ্য দ্রষ্টব্য স্থান হয়ে গেছে। এবং এটার সাথে সাথে মানে এই গুহা দেখার সাথে সাথে এখানে কিন্তু গোমাতাকে সেবা করার জন্য এরকম কিনতে পাওয়া যায়, ছোট ছোট করে কেটে রাখা রয়েছে নানান রকম শাকসবজি। এইগুলো কিন্তু আপনারা চাইলে কিনে গোমাতা সেবাও করতে পারেন, সে ব্যবস্থাও রয়েছে এইখানে। আর এই প্রাঙ্গণেই রয়েছে গোরক্ষনাথ মন্দির, চাইলে আপনারা সেটিও দর্শন করে নিতে পারেন। এই ভার্থারি গুহা উজ্জয়িনীর একটি বিখ্যাত পর্যটন স্থান, যা শিপ্রা নদীর তীরে অবস্থিত। এই গুহাটি ভগবান ভার্থারির সাথে সম্পর্কিত, যিনি একজন বিখ্যাত কবি এবং দার্শনিক ছিলেন। গুহাটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং এখানে একটি প্রাচীন মন্দিরও রয়েছে। গুহার স্থাপত্যশৈলী খুবই আকর্ষণীয় এবং এটি প্রাচীন ভারতীয় স্থাপত্যের নিদর্শন। গুহায় ভক্তরা ভগবান ভর্তৃহরির পূজা করেন। এই গুহাটি প্রত্যেক দিন সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। তাই উজ্জয়ন আসলে এই ভার্থারি গুহা দর্শন কিন্তু একেবারেই আবশ্যক।
সময় ঠিক দুপুর 2:07, মানে আমাদের পুরো 3 ঘন্টা লাগলো। আমরা সমস্ত মন্দিরগুলি দর্শন করে চলে এলাম বাজারে। আমরা এবার লাঞ্চ করব। আর এই যে মন্দিরগুলো দর্শন করতে আমাদের 3 ঘন্টা সময় লাগলো, এর চেয়ে কমে কিন্তু হবে না, কারণ কোথাও কোনো লাইন পড়েনি। আমরা একদম নির্ঝঞ্ঝাট সবকটা মন্দির দর্শন করেছি এবং তারপরে এখানে চলে এসেছি। যদি এর থেকেও ফাস্ট আপনারা দর্শন করেন তাহলে একদম দৌড়ে দৌড়ে দর্শন করতে হবে, ভালোভাবে দর্শন করা যাবে না। তবে একটা জিনিস আমি বলবো, সবটা মিলিয়ে কিন্তু আপনাদের অটো ভাড়া অথবা টোটো ভাড়া পড়বে 400 থেকে 500 টাকা। আমরা কিন্তু শুধু বাইরেটা ঘুরেছি, তাতেই আমাদের কাছ থেকে 500 টাকা নিয়েছে। ড্রাইভারটি একেবারেই ভালো ছিল না, সে কারণে এই ড্রাইভারের ফোন নাম্বারও আমি দিলাম না। এখানে অজস্র অটো টোটো রয়েছে, আপনারা এসে কথা বলে বার্গেন করে তারপরেই যাবেন। লাঞ্চ করতে আমরা চলে এসেছি সদগুরুতেই, যেখানে গতকাল রাত্রে ডিনার করেছিলাম। আর লাঞ্চে আজকে আমি নিয়েছি একটা স্পেশাল থালি। প্রচুর খাবার দিয়েছে, 4টে বাটার রুটি, প্লেন রাইস, ডাল, পনির, আলু সবজি, না আলু মটর ছিল, এটা চেঞ্জ করে আমি আলু শাক নিয়েছি, কার্ড, পাঁপড় আর এখানে স্যালাড। আর তো ওটা দিয়ে লাঞ্চ ভালোই হবে, অনেক বেশি একজনের পক্ষে। তো তাড়াতাড়ি লাঞ্চ সেরে নিই, তারপরে মন্দিরের দিকে আবার যাব, মহাকালেশ্বর মন্দিরের দিকে। আর আজকে সন্ধ্যা আরতি দেখবো অবশ্যই। আচ্ছা, এখানে ভস্য আরতি দুভাবে দর্শন করা যায়, অনলাইন এবং অফলাইন। অনলাইনে ভস্য আরতি দর্শনের জন্য মোটামুটি 3 মাস আগে থেকে আপনাকে ডেট বুক করতে হবে এবং 1 মাস আগে আপনি জানতে পারবেন যে অনলাইনে আপনি ভস্য আরতি দেখবার অনুমতি পেলেন কি পেলেন না। যদি সেটা না পান, সেক্ষেত্রে বাকি রইল হাতে অফলাইন। টোটাল কিন্তু একদিনে 700 জনকেই এই ভস্য আরতি দর্শন করবার সুযোগ দেওয়া হয়। অফলাইনে যদি আপনি যেদিন ভস্য আরতি দেখবেন বলে মনে করেন, তার 2 দিন আগে থেকে কিন্তু আপনাকে সেই প্রসেসিং শুরু করে দিতে হবে। ধরে নিন আজ 17 তারিখ আমি এসেছি উজ্জয়নে, 17 তারিখ যদি আমি ভস্য আরতির ফর্মের জন্য লাইন দিই, আমাকে কিন্তু 19 তারিখের ভস্য আরতি দেখার অনুমতি দেওয়া হবে। তার মানে 17 তারিখ রাত 8টার সময় এখানে ধনুষ গেটের সামনে গিয়ে লাইনে দাঁড়াতে হবে, যে ফর্ম আপনি পাবেন রাত 12টার সময়। মানে 17 তারিখ থেকে 18 তারিখ হয়ে গেল। 18 তারিখ সকাল 8টার সময় সেই ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে ভারত মাতা মন্দিরের 1 নম্বর গেটের কাছে। তারপরে 19 তারিখ ভোর 4টের সময় গিয়ে আপনি সেই ভস্য আরতি দর্শন করবার সুযোগ পাবেন, যদি সিট থাকে বা যদি এলিজিবিলিটি আপনার থাকে। সেই ক্ষেত্রে আপনার কিন্তু অরিজিনাল আধার কার্ড অবশ্যই লাগবে, নিজের সাথেই সেটা ক্যারি করবেন। এই গেল ভস্য আরতির ব্যাপার। দর্শন যদি খুব সুন্দর করে করবেন মনে করেন, সেক্ষেত্রে যতটা পারবেন ভোর ভোর এসে লাইনে দাঁড়ালে কিন্তু বিনামূল্যেই আপনারা দর্শন করে নিতে পারবেন। 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগবে নিঃশুল্ক দর্শনে। আর যদি শীঘ্র দর্শন করতে চান, সেক্ষেত্রে 250 টাকা জন প্রতি অনলাইন এবং অফলাইন 2 রকম টিকিট রয়েছে, কেটে আপনি 10 থেকে 15 মিনিটের মধ্যে দর্শন করে চলে আসতে পারেন। এছাড়া অনলাইনে পুজো দেওয়ারও পদ্ধতি রয়েছে। সমস্ত কিছুর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে দিলাম। সেই ওয়েবসাইটে ঢুকে আপনি মন্দিরের নিজস্ব ওয়েবসাইটে ঢুকে সেখান থেকে পুজো, দর্শন এবং আরও বিভিন্ন সামগ্রীর জিনিসগুলি বুক করতে পারবেন। আচ্ছা, এখানে কিন্তু সাইট সিংয়ের যে ব্যাপারটা আমি বুঝলাম, সেটা 2 রকমভাবে হবে। মানে শহরের ভিতরে একটা সাইট সিং আর শহরের বাইরের একটা সাইট সিং। শহরের ভিতরের যে সাইট সিংটা, সেটার জন্য কিন্তু পায়ে হেঁটেই যথেষ্ট, কোনো অটো বা টোটো বুক করবার দরকার নেই। আর তার জন্য কি করতে হবে, সবার আগে এই মহাকাল মন্দিরের একদম কাছাকাছি থাকতে হবে, ঠিক যেমনটা আমরা রয়েছি একদম মহাকাল মন্দিরের কাছেই, মানে 4 নম্বর গেটের কাছেই আমরা রয়েছি। তো এরকম কাছে থাকলে আপনারা পায়ে হেঁটে সকাল সকাল মহাকাল মন্দির দর্শন করে আসলেন। তারপর সেখান থেকে দর্শন করে নিলেন বড় গণেশ মন্দির। বড় গণেশ মন্দির থেকে আরও 400 মিটার এগিয়ে গিয়ে হরসিদ্ধি মাতার মন্দির। সেই মন্দির দর্শন করার পরে আপনি চলে যান শিপ্রা নদীর দিকে, মানে রামঘাটের দিকে। রামঘাটে গিয়ে ওখানে ভালো করে শিপ্রা নদীকে দর্শন করে আসুন। চাইলে আপনারা সেখানে শিপ্রা নদীতে স্নানও করতে পারেন। সেখান থেকে চলে আসুন মহাকাল যে করিডোর রয়েছে, সেই করিডোরে তার আগে রাজা বিক্রমাদিত্যের একটি বড় স্ট্যাচু রয়েছে, সেই স্ট্যাচুটি দেখে নিন। তারপরে করিডোরে সময় কাটান। তবে আমি বলবো এই কাছের যে পায়ে হেঁটের সাইট সিংটা, এটা কিন্তু আপনি সন্ধ্যের দিকে শুরু করলে সব থেকে ভালো হয়, যেটা আমরা গতকাল এখানে আসার পর করেছিলাম।
আচ্ছা, আমি এখানে যেটা বুঝলাম যে এখানে দুরকম মন্দির দর্শন করা যায়, মানে একটা হচ্ছে মহাকাল মন্দিরের আশেপাশে বেশ কয়েকটি মন্দির রয়েছে যেগুলি পায়ে হেঁটেই আপনি দর্শন করে নিতে পারছেন, তার জন্য কোনো অটো ভাড়া বা টোটো ভাড়া দিতে হচ্ছে না। আর একটা হচ্ছে শহর থেকে একটু বেরিয়ে, মানে ওই 3-4-5 কিলোমিটারের মধ্যে বেশ কয়েকটি মন্দির রয়েছে যেগুলো আমরা আজকে দর্শন করলাম। এবার সেগুলো মোটামুটি একটা মন্দির অনুযায়ী 100 টাকা, এরম ধরে চলুন 5টা মন্দির দেখলে 500 টাকা এরকম খরচ হবে। এবার আপনাদের বার্গেনিং ক্ষমতার উপর নির্ভর করছে যে আপনারা সেটা কতটা কমাতে পারছেন। এই হচ্ছে এখানকার টোটাল সাইট সিংয়ের ব্যাপার। এরপর আমরা চলে গেলাম উজ্জয়নে মহারাজা বিক্রমাদিত্যের যে বিরাট স্ট্যাচুটি রয়েছে সেইটি দর্শন করতে। বিক্রমাদিত্য ছিলেন প্রাচীন ভারতের একজন রাজা, যিনি শুধু বিক্রম নামেও পরিচিত ছিলেন। তিনি ভারতের প্রাচীন রাজাদের মধ্যে একজন আদর্শ, সৎ, ন্যায়বান, বুদ্ধিমান এবং সাহসী রাজা হিসেবে পরিচিত ছিলেন। আর মহাকাল করিডোরে যাবার ঠিক আগে এরকম দারুণ সুন্দর বিরাট বিক্রমাদিত্যের মূর্তিটি দেখতে কিন্তু একেবারেই ভুলবেন না। এই উজ্জয়িনী ছিল বিক্রমাদিত্যের রাজধানী। তিনি শকদের পরাজিত করে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন। পরদিন সকালে আমরা চলে গেছিলাম ত্রিভুবন বন্দিতা শিপ্রা নদীতে বোটিং করতে। মাথাপিছু 40 টাকার বিনিময়ে এই শেয়ারিং বোটে সম্পূর্ণ শিপ্রা নদীতে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা কিন্তু অসাধারণ। তাই আপনারাও যদি উজ্জয়নে আসেন, এইখানে মানে এই শিপ্রা নদীতে সকালবেলার বোটিংয়ের মজা নিতে একেবারে ভুলবেন না। উজ্জয়ন তথা মধ্যপ্রদেশকে বিদায় জানানোর সময় আসন্ন। এই কটা দিন কিভাবে যে কেটে গেল আর কত যে অভিজ্ঞতার ঝুলি পূর্ণ হলো তা আলাদা করে বলবার অপেক্ষা রাখে না। মধ্যপ্রদেশ জায়গা করে নিয়েছে মনের মণিকোঠায়। তাই কথা দিয়ে গেলাম খুব তাড়াতাড়ি আবার ফিরে আসব। উজ্জয়ন স্টেশন থেকে আমরা ধরে নিলাম 18233 নর্মদা এক্সপ্রেস, যা প্রত্যেক দিন বিকেল 5:55 উজ্জয়ন থেকে ছেড়ে পরের দিন ভোর 4:05 পৌঁছয় জব্বলপুর স্টেশনে। এই ছিল আমাদের উজ্জয়নের গল্প তথা মধ্যপ্রদেশ সিরিজের গল্প। পুরো মধ্যপ্রদেশ সিরিজের আজকেই শেষ, এবং এই পুরো সিরিজটি এবং ভিডিও পর্বটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল ফিরে যাব এখান থেকে জব্বলপুর, এবং সেখান থেকে শক্তিপুঞ্জ এক্সপ্রেস ধরে চলে যাব কলকাতায়। চাইলে আপনারা উজ্জয়ন থেকে সরাসরি শিপ্রা এক্সপ্রেস ধরেও ফিরে যেতে পারেন কলকাতায়, যা সপ্তাহে 3 দিন চলে। কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও? ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, শেয়ার করে নেবেন সকলের সাথে, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 নতুন একটি করে ভিডিও নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়। তাই আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও জায়গার গল্প নিয়ে আপনাদের সকলের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড বাই বাই।